প্রতিনিয়ত বাংলাদেশের ছিনতাই রাহাজানি, প্রতিনিয়ত বাংলাদেশের অর্থনীতির লুটপাটের খবর পাচ্ছি, প্রতিনিয়ত দেশের অরাজকতার খবর পাচ্ছি। এই অবস্থায় আমি কেন, সমগ্র পৃথিবীর বাংলা ভাষাভাষী বাংলাদেশের যত জনগোষ্ঠী আছে, বসবাস করতেছে, কেউই ভালো নেই। সবাই একটা মানে অস্থিরতার মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। এই যে ভালো না থাকা, নিঃসন্দেহে কেউই ভালো নেই। এক একজনের ভালো না থাকা এক এক রকম প্রেক্ষাপট হতে পারে, কিন্তু কেউই ভালো নেই। সবাই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন, এমনকি যারা স্বপ্ন দেখেছে তারাও উদ্বিগ্ন। কিন্তু এই যে ভালো না থাকার পেছনে আপনারা যারা আওয়ামী লীগের ক্ষমতায় ছিলেন, মানে সরকারে ছিলেন, আওয়ামী লীগের দলটির এত ঐতিহ্যবাহী দল, এর নেতৃত্বে ছিলেন, আপনি দীর্ঘদিন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ফলে এত বড় দলের এরকম পতন, মানে কি এমন ঘটেছিল যে আপনাদের সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো, যদি খারাপ ভাবে বলি পালিয়ে যেতে হলো? কি ঘটেছিল? আপনি বলেন, আসলে দেখেন যে কি ঘটেছিল, এখন তো যত দিন যাচ্ছে ততই তো পরিষ্কার। এটা যেই বর্তমানে যে দখলদার ইউনূস, সে তো নিজেই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে, আপনি যেখানে অবস্থান করছেন আমেরিকা, এখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে ম্যাটিকুলাসলি প্রি প্ল্যান এটা করা হয়েছে। তো এই শব্দটার পরে, এই বাক্যটির পরে আর কি কিছু বলার আছে যে কি হয়েছিল বাংলাদেশে? বাংলাদেশের যে সরকার, আওয়ামী লীগ সরকার, দেশরত্ন শেখ হাসিনার সরকার তো দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করেছে, দেশের সার্বিক মান উন্নয়নের জন্য কাজ করেছে। এই যে আপনি দেখেন, আপনি আমেরিকার সঙ্গে আমি যুক্ত হয়েছি, এই যে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের কারিগরকে শেখ হাসিনার সরকার, তিনি এই পথ দেখিয়েছেন। আজকে যে সমগ্র পৃথিবীর সঙ্গে বাংলাদেশ যুক্ত হয়ে গেছে। আপনি দক্ষিণাঞ্চলের মানুষ, তাই না? আপনি বলেন আপনার পটুয়াখালী বা কলাপাড়া এইসব জায়গায় কি অবস্থা ছিল। আজকে একজনের কথা শুনতেছিলাম, বিএনপির এক নেতা, তারা একসঙ্গে আমরা রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি ছিলাম মোশাররফ হোসেন। তিনি বলছিলেন যে দেশটাকে শেষ করে দিয়েছে, অথচ কলাপাড়া থেকে পটুয়াখালী আসতে কিন্তু প্রায় 2 দিন লাগে। আজকে ঢাকা থেকে কলাপাড়ায় যেতে মাত্র 8 ঘন্টা লাগে। 3টা ফেরি পার হয়ে আপনার আসতে হইতো পটুয়াখালী। সেই মানুষটি এখন বলতেছে দেশটা শেষ হয়ে গেছে। আমি কি বলবো আর? কুয়াকাটা কি জিনিস বাংলাদেশের মানুষ জানতো না। আজকে কুয়াকাটা হচ্ছে সবথেকে দর্শনীয় একটা এলাকায় পরিণত হয়েছে। পায়রা সমুদ্র বন্দর হয়েছে, সেখানে প্রায় কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়েছে। মানে এই যে অভূতপূর্ব উন্নয়ন, আপনার জেলা পটুয়াখালীকে দিয়ে বোঝাচ্ছি যে পটুয়াখালী দক্ষিণাঞ্চলের মানুষ যে এই যে মাওয়া ফেরিঘাটে বা আপনার আরিচা ফেরিঘাটে বা দৌলদিয়া ফেরিঘাটে ওই যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, চোরাবালিতে ফেরি আটকে যাওয়া, এই যে এই জায়গা থেকে পরিত্রাণ, একটা পদ্মা সেতু সমগ্র দক্ষিণাঞ্চলের রূপ বদলে দিয়েছে। তারপরে তারা উন্নয়ন দেখতে পাচ্ছে না, দেশের অগ্রগতি দেখতে পাচ্ছে। এই যে চৌধুরী, মানে তাহলে কি আপনারা মনে করেন উন্নয়ন মানে ব্রিজ, উন্নয়ন মানে অট্টালিকা, উন্নয়ন মানে সব বিরাট বিরাট ব্যাপার? এগুলো শুনেন, এই উন্নয়নগুলোর কথা কি আপনি যেটা বলছেন, এটা আমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য বলা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা, উন্নয়ন যদি সার্বিক উন্নয়ন যদি আপনি করতে, তা প্রথমে কি করতে হবে? কানেক্টিভিটি। যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে, আপনি হয়তো পটুয়াখালী শহরের একজন মানুষ বা বরিশাল শহরের মানুষ বা শহর অঞ্চলের মানুষ, আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী, একজন উপকূলীয় জন, আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম 6 বছর, আমি দেখেছি। আমি যখন চর মন্তাজে গেছি, এখানকার মানুষের কোনো দাবি নাই। আমার কাছে দাবি করেছিল এখানে একটা লঞ্চ ঘাট করে দেন। চিন্তা করেন, কত সিম্পল একটা দাবি, যে তার কেন
তাদের যোগাযোগ ব্যবস্থা নাই, কারণ তাদেরকে রাঙ্গাবালি আসতেই তাদেরকে এত কষ্ট করতে হয়, রাঙ্গাবালি থেকে এসে তারপরে লঞ্চ ধরে তাকে ঢাকা যেতে হয়। এই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটা দৌড় গড়ায় নিয়ে গেছে কে? আওয়ামী লীগ সরকার, দেশরত্ন শেখ হাসিনার সরকার। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন মান পরিবর্তন করে দিয়েছে। আপনার যে পটুয়াখালী চরাঞ্চলের মানুষ, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারত না। এই এই যে লালুয়ার চরে আমি গিয়েছি, পটুয়াখালী আপনার কলাপাড়ায়, সেখানে মানুষ সেই মাছ ধরতো, সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতো। আপনি যাই দেখেন লালুয়ার চরে এখন ইউরোপের মতো সেখানে আবাসিক এলাকা হয়ে গেছে। সেখানে সেই তাদেরকে জীবন মানের উন্নয়নের জন্য সেই ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, যুবকদেরকে যুবতীদেরকে সেখানে ট্রেনিং দেওয়া হয়েছে। এত উন্নয়ন তো হয়েছে, কেউ কিন্তু এই কথা অস্বীকার করবে না, কারণ দৃশ্যমান। তারপরও আপনারা কি বিশ্লেষণ করেছেন যে এই আন্দোলনে হয়তো এটার পিছনে ষড়যন্ত্র ছিল, হয়তো মেটিকুলাসলি প্ল্যান্ড ছিল, কিন্তু সব স্তরের মানুষ এই আন্দোলনে সামিল হয়েছিল? আপনারা কি সেই বাস্তবতা এখনো বুঝতে পারছেন? আপনি মাথা নাড়ছেন যেহেতু। না না, সব স্তরের যে মানুষ সেখানে সামিল হয়েছিল ঠিক নয়। আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন, আপনাকে আমি দায়িত্ব দিলাম যে ঢাকা শহরে যখন ঘটনা ঘটেছে, আপনার পটুয়াখালীর মানুষ জানতো না যে ঢাকা কি এবং ঘটনা ঘটলো, ঢাকায় প্রধানমন্ত্রী কিভাবে চলে যেতে হলো। আমার দিনাজপুরের মানুষ জানতো না যে কিভাবে এইভাবে ঢাকায় কি হলো, এবং যে মানুষ কিন্তু জানতে পারে ঢাকা কেন্দ্রিক হয়েছে। এটা ঢাকার মানুষও এটার সঙ্গে যুক্ত ছিল না। ঢাকার বাইর থেকে লোক এনে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করে, একটা অরাজকতা তৈরি করে। এখানে তো কোনো আন্দোলন কোথায়, এটা অরাজকতা। আপনি দেখেন, যদি আন্দোলনে হইতো তাহলে এই আন্দোলনের 5ই আগস্ট হয়েছে, তার 4 মাস পরে আপনি সেই আন্দোলনের ঘোষণাপত্র আপনার তৈরি করতে হতেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি দেখেছেন 90-এর গণঅভ্যুত্থানে আমরা সরাসরি সর্বদলীয় ছাত্র ঐক্য ঘোষণাপত্র দিয়েই, তার লক্ষ্যমাত্রা দিয়েই কিন্তু, লক্ষ্য নির্ধারণ করেই কিন্তু আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। এবং আমাদের 10 দফা ছিল, 3 দলের রূপরেখা ছিল কি হবে। তো সেই রকম কোন রূপরেখা কি এখানে ছিল না। এখানে ছাত্রদের, মেধাবী ছাত্রদের যে ইমোশনকে ব্যবহার করে আজকে এই ধরনের একটি সরকার বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অরাজকতা তৈরি করে দেশে শত শত মানুষের প্রাণহানি ঘটিয়ে তাদের এই ধরনের ঘটনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে আমি এই রক্তের উপর দিয়ে আমি ক্ষমতা থাকতে চাই না। করলেন না তিনি, তো মানে তার তো আর কোনো উপায় ছিল না। তিনি একটা দেখেন, একটা সরকার যখন দায়িত্ব পালন করেন, একজন রাষ্ট্রপতি, মহামান্য প্রধানমন্ত্রী, তাদের সাংবিধানিক কিছু দায়িত্ব থাকে। তিনি যে দায়িত্বটা দিবেন, কাকে দিবেন? আমাদের সংবিধান পারমিট করে সেই পরিস্থিতি কি দেওয়া হয়েছিল? একটা সংবিধান কি হয়, মাননীয় প্রধানমন্ত্রী যখন তিনি রিজাইন করেন, পরবর্তী সরকার না হওয়া পর্যন্ত, সংবিধান অনুযায়ী পরবর্তী সরকার না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা রাষ্ট্রপতির অনুরোধে। কিন্তু সংবিধানকে তো তিনি একজন সংবিধানের রক্ষক হিসেবে সংবিধানকে তো তিনি ভায়োলেট করতে পারেন না। কাজেই তাকে তো সেই সুযোগ দেওয়া হয়নি। তাকে তো হত্যা করার জন্য সব ধরনের পরিকল্পনা করা হয়েছিল। তাকে তো তিনি তো হয়তো এই পরিস্থিতি না হলে তিনি তো হত্যাকাণ্ডের শিকার হতেন। তো কাজে ওই জিনিসগুলো বিষয় না, বিষয়টা হচ্ছে পরিস্থিতি এত দূর পর্যন্ত হলো একটাই কারণ এই যে আপনি বলছেন যে এই অবকাঠামোগত উন্নয়নই কি উন্নয়ন নাকি? এই অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ উন্নয়ন যখন আমরা করেছি, আমরা যখন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেছি, আমরা যখন খাদ্যের নিরাপত্তা দিয়েছি, আমরা যখন চিকিৎসার নিরাপত্তা দিয়েছি, তখনই আমরাকে নির্ধারণ করেছি যে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে 2041। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি। এবং আপনি দেখেন, আমার কথা নয়, রাষ্ট্রবিজ্ঞানের কথা, যারা বড় বড় অর্থনীতিবিদ তাদের কথা, যে বাংলাদেশ যেই পথ দিয়ে আগাচ্ছে সেটা 41 সাল নয়, তার আগেই বাংলাদেশ তার কক্ষপথে পৌঁছে যাবে। এবং 26 সালে আমাদের যে মধ্যমায়ের দেশ হিসেবে গ্রাজুয়েশন নেওয়ার কথা, এবং 30 সালে আমাদের এসডিজি গোল অর্জন করার কথা, এগুলো তো সব সঠিক পথেই ছিল।
সঠিক পথে থাকার পরে এখন কেন বলা হচ্ছে দেশে ক্ষতি করা হচ্ছে? একটাই কারণ, দেশ সঠিক পথে ছিল, এটাই হচ্ছে শেখ হাসিনা সরকারের অপরাধ, এটাই শেখ হাসিনার অপরাধ, এটাই আওয়ামী লীগ সরকারের অপরাধ। যে দেশ সঠিক পথে থাকবে কেন? এই দেশ বুভক্ষ হবে, এই দেশে দারিদ্রতা থাকবে, দারিদ্রতা বিক্রি করে, আমাদের দেশের দারিদ্রতা বিক্রি করে আমরা নোবেল পুরস্কার নিব, এই দেশের অশিক্ষায় ভুগবে, আমাদের বড় লোকের সন্তানেরা লেখাপড়া করবে, আমরা দেশ চালাবো। একজন সাধারণ ঘরের সন্তান কেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেলে পড়বে? এটা তো হতে পারে না। কেন একজন দিনমজুরের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে? সে কেন ইঞ্জিনিয়ার হবে? কেন একজন রবি দাসের ছেলে কেন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে? এই যে অধিকারটা নিশ্চিত করা হয়েছিল, এটাই হচ্ছে বর্তমান সরকারের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। সাধারণ মানুষের কাছে এই দেশকে দেওয়া যাবে না, মেধাবীদের কাছে দেওয়া যাবে না। শুধু যাদের পয়সা আছে, যাদের টাকা আছে, সেই ঘরের সন্তানেরা এই দেশ পরিচালনা করবে, তারাই এই দেশটাকে ভোগ করবে। শেখ হাসিনার দোষ হচ্ছে এই দেশটাকে সাধারণের জন্য তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন, সকলের জন্য খুলে দিয়েছিলেন। শিক্ষা আমার অধিকার। আজকে দেখেন একদম প্রান্তিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন লেখাপড়া করেছি তখন কি দেখেছি? শহর অঞ্চলের ছেলেরা এখানে অধিকাংশই তারা হচ্ছে এখানে লেখাপড়া করার জন্য আসতো। এখন আপনি দেখেন একদম উপকূলীয় অঞ্চলে প্রান্তিক পর্যায়ে কেন এসেছে? আমি দিনাজপুরের সন্তান, আমাদের দিনাজপুর বলেন, রংপুর বলেন, গাইবান্ধা বলেন, এই এলাকার অনেক মেধাবী ছাত্র যারা মেট্রিক বোর্ডে স্ট্যান্ড করেছে, তারাও কিন্তু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা রুয়েটে প্রকৌশল, তখন তো আমাদের ইনস্টিটিউট ছিল, বিশ্ববিদ্যালয়, এগুলোতে পড়তো। ঢাকায় আসতো না কেন? কারণ যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ ছিল। আমাদের যমুনা নদী পার হতে আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা লাগতো ফেরিতে। এইরকম যোগাযোগ ব্যবস্থার মধ্যে অনেকেই এখানে আসতে পারতো। অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল, কাজে আমাদের কারমাইকেল কলেজ, এই উন্নয়ন নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কোনো প্রশ্নও নাই। কিন্তু উন্নয়ন বলতে আপনি যেরকম করে শুধুমাত্র কমিউনিকেশন, যোগাযোগ এগুলিকে মিন করছেন, কিন্তু এর বাইরেও উন্নয়ন শব্দটি অনেক ব্যাপক। মানুষের মুক্ত চিন্তা, নিজেকে প্রকাশ করার স্বাধীনতা, ভোটাধিকার, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি একটু পিছনের দিকে তাকাই, দেখুন আপনি মানে অন্ধ হলে প্রলয় তো বন্ধ থাকে না খালিদ ভাই, আপনি জানেন। আপনারা নিজেদের দিকে তাকাচ্ছেন কিনা? ধরেন 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলো, 2014 নির্বাচন মানুষ কিন্তু আপত্তি জানায় নাই, কারণ তখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, একটা অন্যরকম পরিস্থিতি ছিল। মানুষ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে টু শব্দটি করে নাই। বিএনপি অনেক চেষ্টা করেও কোনো আন্দোলন সফল করতে পারেনি। 2018 সালের নির্বাচন কেন একতরফা করতে হলো? এই সবশেষ নির্বাচন কেন একতরফা করতে হলো? এই প্রশ্ন দুটি আপনাকে রাখছি। তার আগে আমি দুটি ইনফরমেশন আপনাকে দিতে চাই। ধরেন আমি যদি দেখি 1979 সালের নির্বাচনে যখন আওয়ামী লীগের ভোট পেয়েছিল, 79 সালের নির্বাচন আপনি বুঝেন, তখন জিয়াউর রহমানের অধীনে নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগের ভোট পেয়েছিল 25% আশেপাশে, একটু এদিক ওদিক হতে পারে। ওই বাংলাদেশের তখন আওয়ামী লীগের ভোট 86 সালে এসে আওয়ামী লীগের ভোট বেড়ে হয় 27%। 86 সালে 91 এর নির্বাচনে হয় 30%, 96 সালের নির্বাচনে হয় 37%, 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ ভোট পায় 41%, 2008 সালে আওয়ামী লীগ ভোট পায় 47%। তাহলে আওয়ামী লীগ কেন মানুষের উপর আস্থা রেখে একটা উন্মুক্ত নির্বাচন দিতে পারলো না, যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আওয়ামী লীগ কেন দিতে পারলো না? আপনারা কি সেই প্রশ্নের জবাব খোঁজেন? দেখেন এখন তো মানে ব্যাপারটা হচ্ছে আপনি এত কথাগুলো বলে ফেললেন, দীর্ঘ কথা বলে ফেলেন, একটা অ্যানালাইসিস করে ফেললেন। আপনি উন্নয়নের কথা, আমি কি বলেছি যে যোগাযোগ ব্যবস্থা বা অবকাঠামোগত উন্নয়নই উন্নয়ন? আমরা তো বলি না। উন্নত বাংলাদেশ বলতে আপনি কি বুঝেন? এই উন্নত বাংলাদেশ বলতে এই যে আপনার বাক স্বাধীনতা, আমাদের তো সংবিধানই বলেছে, 72-এর সংবিধান, যে সে সংবিধানে বলেছে যে আমাদের এই বাক স্বাধীনতার কথা, ব্যক্তি স্বাধীনতার কথা বলা আছে। তো এগুলো তো এই যে এই বাংলাদেশের সংবিধানের যে এই বিষয়গুলো,
আপনাকে ধরতে হবে 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে জিয়াউর রহমানের সামরিক শাসন দেখেছি আমরা, তারপরে এরশাদের সামরিক শাসন দেখেছি। আপনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কতদিন বাংলাদেশে পরিচালিত হয়েছে বলেন ধারাবাহিকভাবে? সাংবিধানিক শাসন ব্যবস্থা কতদিন পরিচালিত হয়েছে? আর আপনি আমাকে 79 সালে ভোট দিলেন, 86 সালে ভোট দিলেন, 91 সালে, এগুলো তো জিয়াউর রহমান কিংস পার্টি বিএনপি তৈরি করে সেখানে ভোট নিয়েছিল, আমাদেরকে 25% ভোট দিয়েছে।